আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং স্বাগতম। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। এটা গ্রামীণ প্রকৃতি, অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ। তো নদীমাতৃক দেশ, আমার বাড়ির পাশেও নদী আছে। তো আপনাদেরকে নদী দেখাচ্ছি একটু হালকা পাতলা। এ হচ্ছে নদী, ডাকাতিয়া নদী বলে এটাকে, আমাদের বাড়ি চাঁদপুরে। তো ওইখানে নদীমাতৃক দেশ হওয়াতে মোটামুটি আমাদের এই জমিগুলোতে সবসময় 8 মাসের মতো জমি শুকনো থাকে, বাকি 4 মাস 5 মাস পানি থাকে জমিতে। তো এখানে আমরা চাইলেও মানে প্রথম দিকে লাউ করতে পারি না। তো এই জন্য আমরা একটা পদ্ধতি দেখেছিলাম যে ইউটিউব চ্যানেলে বা শাইখ সিরাজের অনুষ্ঠানে, ওই স্যারের অনুষ্ঠানে দেখেছিলাম। সেটা হচ্ছে যে কীভাবে ভাসমান পদ্ধতিতে লাউ চাষ করা যায়। তো আজকে আমরা সেইভাবেই আপনাদেরকে লাউ চাষ করা নিয়ে একটা ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই ভাসমান যে কৃষিটা, সেটা মোটামুটি যে চাষ পদ্ধতি, এটা বাংলাদেশ যে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এবং গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মোটামুটি অনেক দিন পুরনো ঐতিহ্যের কৃষির মধ্যে একটি রয়েছে। তো আজকে সেই ঐতিহ্যের খাতায় নাম লিখিয়েছিল যে কৃষি, তা নিয়ে আমরা ভিডিও করব। সেটা হচ্ছে ভাসমান পদ্ধতিতে কীভাবে লাউ চাষ করা যায়। তো নজির ভাই, আপনারা রেডি আছেন তো? এই যে নজির ভাই এখানে দেখতেছেন, ও এখানে সবখানেই পানির উপরে উনি কচুরা রাখতেছেন, দেখতেছেন আপনারা। এই যেগুলো অল্প কয়েকদিন পরে মোটামুটি আমার এই জমি থেকে পানি আরও সরে যেতে আরও 2 মাস বা 1-1.5 মাসের মতো লাগতে পারে, বা আরও কমও লাগতে পারে। আসলে পানির কথা তো, সেটা আল্লাহ পাক জানে কয়দিন থাকে না থাকে। তবে আমি আশা করি মাসখানিকের মধ্যে পানি চলে যাবে। তো আজকে যে ভিডিও, সেটা হচ্ছে কীভাবে আপনাদেরকে লাউয়ের চারা রোপণ করতে হয় এবং কীভাবে বেড তৈরি করতে হয় সেজন্য আপনাদেরকে এই ভিডিও। তো আপনারা সাথে থাকুন এবং দেখুন। এই যে উনি সবগুলো যে কচুরি একসাথে করছে, এটা অল্প কয়েকদিনের মধ্যে পচে যাবে। কিছু পচা কচুরি আছে, ওগুলা দিছে। এখন উনি চারা রোপণ করবে। তো আসুন নজির ভাই, ধরুন এই চারাগুলো রাখেন। চারাগুলো নিয়ে, চারা এখানে আছে। এ হচ্ছে চারা। এই চারার বয়স হচ্ছে 15 থেকে 20 দিন হবে। এই চারাগুলো আমরা করেছি বাড়িতে। এগুলো কচুরির বোতল। আপনাদেরকে আমি গত ভিডিওতে যারা দেখেছেন তারা দেখেছেন হয়তো কীভাবে এই যে লাউ চারা করেছিলাম। তো আজকে এই চারাগুলা রোপণ করব। এই যে দেখতেছেন উনি কীভাবে চারা রোপণ করতেছে, আপনারা দেখুন। আপনারা চাইলে শুকনো কচুরের মতো দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখানে এইভাবে দিলে আরও ভালো হবে। এই যে চারা কী সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এটা কিন্তু মাটি না, এটা সম্পূর্ণ কচুরির বোতের মধ্যে। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর চারা হয়েছে। এগুলোর বয়স 15-20 দিন হয়েছে। আর দিয়ে না, লাগবে না, আপাতত আর লাগবে না ইনশাআল্লাহ। অত অল্প কয়েকদিনের পরে এখানে দেখে সব জায়গায় শুধু পানি আর পানি। এখানে লাউ চাষ করার কথা কেউ কল্পনা করতে পারে নাই। আসলে যদি এই পদ্ধতি না জানা থাকতো, এখানে আমি আগে যে বর্ষার মৌসুমের শুরুতেই আমি এখানে কচুরি রেখে দিয়েছিলাম। কচুরি পানা রেখে দেওয়ার কারণেই আমি এখন মোটামুটি সহজে লাউ চাষ করতে পারতেছি এখানে। তো আসুন, এখানে সব জায়গাতেই লাউয়ের চারা রোপণ করা আছে। ওই যেটা দেখেছিলাম সেটাতে আমার ওই যে কিছু চারা ছিল, কিন্তু ইঁদুরে নষ্ট করে ফেলার কারণে আবার নতুন করে চারা রোপণ করা হইতেছে। এগুলো আমি মোটামুটি আরও 1 মাস আগে চারা রোপণ করছিলাম। দেখুন এই চারার বয়স এবং চারার গ্রোথ। এ হচ্ছে চারা, লাউয়ের চারা। এখানে কিন্তু শুধুই পানি, দেখুন শুধু পানি আর পানি। প্রায় 2 ফুটের মতো পানি আছে। তো এখানে কিছু ঘাস লতা পাতা হয়েছে, ঘাসগুলো একটু আগে আমরা সরিয়ে দিয়েছি। আরও কিছু আছে, সরিয়ে দেন। এটা আমার মোটামুটি এখানে আমাদের এখানে আসলে বিঘার হিসাব চলে না, এখানে আমাদের এখানে কানির হিসাব চলে। তো আমার প্রায় 250 শতাংশের মধ্যে লাউয়ের আবাদি আছে। তো সেই হিসাবে এখানে প্রায় 2 কানি প্লাস এরকম বলে আর কি। আমরা একর হিসাব বুঝি না, আমাদের এখানে শতাংশ হিসাব চলে আর কি। তো এখানে যা দেখতেছেন এইভাবে সিরিয়ালে মুড়া করে দেওয়া আছে, সিরিয়াল করে দেওয়া আছে। এই যে এখানে দেখবেন কুমড়োর চারা, এই হচ্ছে কুমড়োর চারা। দেখেন ওখানে পানি থাকলেও কিন্তু আমার কুমড়োর চারা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আছে। তো আপনারা যারা বেকার আছেন, শিক্ষিত আছেন, তরুণ আছেন, তারা চাইলে এটার মাধ্যমে, এই কৃষির মাধ্যমে খুব সহজে অল্প সময়ে আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। আবার অনেকে ভাবতেছেন কৃষিতে আসলে আপনাকে মানুষ খারাপ বলবে, শিক্ষিত মানুষ। আসলে আপনি যেটাই করুন না কেন, মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবেই। কিন্তু আপনি যখন মানুষকে দেখিয়ে দিতে পারবেন আপনি সফল, আপনি কিছু করতে পারেন, তখন মানুষ আপনাকে যে হাসাহাসি করতো, তারাই আবার আপনাকে নিয়ে প্রশংসা শুরু করবে। আসলে মানুষের কথায় আপনি কান দিবেন না, নিজে যেটা ভালো বুঝেন সেটাই করবেন। এই হচ্ছে কৃষি। গত বছর আমি এখান থেকে প্রায় আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাইছিলাম। আমি নদীর বাড়ি সহ লাউ কাটছিলাম। আলহামদুলিল্লাহ গত বছর এই 250 শতাংশ থেকে আমরা লাউ বিক্রি করছিলাম।
এবং লাউয়ের ফলন খুব ভালো ছিল, রেট খুব ভালো ছিল এবং প্রাইসও খুব ভালো পাইছিলাম নাকি রজিব ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, গত বছর আমরা ভালো লাউ পেয়েছিলাম। অনেক ভালো লাভ পাইছি আমরা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখানে আরও কয়েকজন লাউ চাষ করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের লাউয়ের কোয়ালিটি এবং কালার দুইটাই খুব সুন্দর ছিল এবং আমরা খুব ভালোটা প্রাইস পাইছি। আসলে আপনারা আবার ভাবতে পারেন শিক্ষিত হলে যে এই কাজ করা যাবে না এমন কথা নাই, কারণ বই পুস্তকে এটা বলাই আছে যে কোনো কর্মই ছোট না, কর্ম ছোট হয় না। তো আমি আবার আরেকটা ব্যবসা করি, সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা। গার্মেন্টসের লট কিনে এনে বিক্রি করি, সেটা নিয়ে আপনাদেরকে পরে দেখাবো। এখন আপনাদেরকে ভাসমান যে চাষ এই পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম। দেখতেছেন এখানে যা দেখতেছেন মোটামুটি এখানে প্রায় 400 শতাংশের মতো জমি হবে যেখানে লাউয়ের চাষ হয়। তার মধ্যে প্রায় 250 শতাংশের মতোই আমাদের, আমি আর এই যে নজির ভাই প্লাস আরেকজন আছে, ওনার নাম হচ্ছে শাহাদাত ভাই। উনি আমাদের সবসময় সার্বক্ষণিক যত্ন নেওয়া, লাউয়ের চাষ করা। আমি যেহেতু চাঁদপুরে থাকি সবসময় আসতে পারি না, তো চারা রোপণ টোপণ যা আছে সব কিছু আমি করে যাই, কিন্তু সবসময় আমি আসতে পারি না। এই হচ্ছে লাউয়ের চারা। তো আপনারা দেখতেছেন এখান থেকে পানি যেতে আরও কয়েকদিন বা আরও অন্তত 15 দিন 1 মাস লাগতে পারে, কিন্তু চারার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আর মোটামুটি পানি সরে গেলে আমি আবার এই চারাগুলোর কী করবো, যত্ন নিব কীভাবে, সে সম্পর্কে আপনাদেরকে আবার ধারণা দিয়ে দিব। এভাবে আপনারা সিরিয়াল করে রোপণ করতে হবে, আগে কসুরা রাখতে হবে, তারপর করতে হবে। তো আজকের মতো এখানে আমরা শেষ করতেছি। আপনাদেরকে দেখালাম কীভাবে লাউয়ের চারা রোপণ করতে হয়, চারার গ্রোথ, চারার বয়স, এই সম্বন্ধে একটা ভিডিও করলাম, দেখালাম। এখন আমরা দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে অল্প কয়েকদিনের মধ্যে আবার হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো রজিব ভাই সবাইকে ধন্যবাদ জানান। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।